আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরে ক্লাস শুরু হয়ে গেছে। সরি। Look at those earrings, that necklace, those pendants. Here that কি হবে ফাহমিদা? That হচ্ছে demonstrative adjective, ঠিক আছে? কোয়েশ্চেন পার্ট 2। এমন ভাবে আজকে ট্যাগ পড়বো, আজকের পরে আমাদের যেন আর ট্যাগ না লাগে। আমি আগেই একটু ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, ক্লাসটা হয়তো নর্মাল টাইমের চেয়ে 5-10 মিনিট একটু বেশি হবে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। যেহেতু আমরা ট্যাগ একদম মানে ভাজা করে ফেলবো, দ্যাট ইজ ওয়াই আমি একটু সময় নিয়ে একটু ধরে বুঝায় ট্যাগটা আজকে শেষ করে ফেলার চেষ্টা করব। কেননা ট্যাগ আগে দীর্ঘদিন দেখা গেছে পরীক্ষায় কখনো আসছে কখনো আসে নাই। সো গিভেন দ্যাট পয়েন্ট তোমাদের বছর যেহেতু থাকতেছে, সো আমরা এটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। সবার আগে বেসিক রুল তো আমরা পড়েছি ট্যাগ 1-এ। যারা আজকের ক্লাসটা করার আগে ফার্স্ট ট্যাগটা করো নাই, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে প্রথম ট্যাগের ক্লাসটা অবশ্যই আজকেই করে ফেলো। আর যারা ভুলে গেছো তারা প্রথম ট্যাগের ক্লাসটা করে নিও। ওইটা সম্ভবত E6-এ ছিল তোমাদের ট্যাগ 1। ট্যাগের যে পার্ট 1, ট্যাগের পার্ট 1 যেটা, ওইটা ছিল হচ্ছে E6-এ। তো ওখান থেকে তোমরা একটুখানি অবশ্যই দেখে নিও, তারপরে এইটা করলে ইনশাআল্লাহ তোমাদের ভালোই হবে ইনশাআল্লাহ। সো দেখো, সবার আগে ট্যাগ অফ নেগেটিভ অ্যাডভার্ব অ্যাটাচড সেন্টেন্স। আমি আজকে চেষ্টা করেছি কি যত ধরনের সিমিলার রুল আছে সবগুলোকে এক জায়গায় এনে একদম গুছায় পড়ানোর একটা চেষ্টা করব। আমি অনেক টাইম নিয়ে স্লাইডটা বানাইছি তোমাদের জন্য, একদম মানে ধরে চিন্তা করে। সো লেটস স্টার্ট। বলেছে যদি আমাদের কোনো বাক্যে নেগেটিভ অ্যাডভার্ব সংযুক্ত থাকে, নেগেটিভ অ্যাডভার্ব জিনিসটা কি? এমন কিছু শব্দ যেগুলোর নাবোধক অর্থ হয়, মানে যেগুলো বাক্যে অনেক সময় দেখেও চেনা যায়, অনেক সময় দেখে চেনা যায় না। সো দেখো, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, নেভার, নাথিং, নিদার, নো ওয়ান, নান, নোবডি। ঠিক আছে, এরকম কোন শব্দ যদি যুক্ত থাকে তাহলে দেয়া বাক্যটা আসলে নেগেটিভ। তাই ওই বাক্যের ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। ফর এক্সাম্পল, ধরো আমরা যদি এই জিনিসটা বলি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এখন দেখে মনে হচ্ছে যে এখানে তো নট নাই ভাইয়া, তার মানে এটা অ্যাফার্মেটিভ বাক্য না। হার্ডলি আছে মানেই হচ্ছে কি? হার্ডলি মানে হচ্ছে প্রায় না কিংবা কদাচিৎ, মানে হয় না বললেই চলে। তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের পুরনো ইতিহাস বা আমরা আমাদের সোনালী অতীত ভুলে যাই না বললেই চলে। তাহলে বাক্যটা কি ধরনের বাক্য? নেগেটিভ বাক্য। তাহলে তার ট্যাগ কি হবে? অ্যাফার্মেটিভ। দেখো এখন অক্সিলারি ভার্ব নাই, তার মানে আমাকে কি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসলাম ডু, সাবজেক্ট ছিল উই, তাই ডু উই বসে গেল। দেন লক্ষ্য করে দেখো দ্বিতীয় বাক্যটায় বার্কিং ডগ সেলডম বাইটস। সেলডম মানে কি? সেম, কদাচিৎ, প্রায় না বললেই চলে। তাহলে একটা ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে, কি কামড়ায়? তার মানে দেয়া বাক্যটা অ্যাফার্মেটিভ না বরং নেগেটিভ, তাই ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। ডাজ ডগের ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে তোমরা জানো ইট আসে প্রোনাউন হিসেবে, সো ইট বসে যাচ্ছে, ডাজ ইট। ঠিক আছে, ওকে। সাব্বির, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি আমাকে স্ক্রিনশট দিয়েছিলা, আমি দেখেছিলাম ইউটিউবে নাকি আমাদের ক্লাসগুলোকে কপি করে বা কোনো সামহাউ ডাউনলোড কিছু একটা করে অন্য একটা প্রতিষ্ঠান, অন্য একটা পেজ খুলে ওইখানে আমাদের ক্লাসগুলো দিচ্ছে। তো ইনশাল্লাহ আই উইল ডেফিনেটলি টেক স্টেপস, আমি অথরিটিকে জানাবো, সমস্যা নাই। ফিউ দি এক্সাম্পল, ধরো বললাম আই হ্যাভ few friends. Tag I have few friends, যার অর্থ এখানে few মানে কি? এখানে few মানে হচ্ছে ভাইয়া not, আরে কি অবস্থা, not many। এখানে few মানে হচ্ছে not many। I have few friends মানে আমার খুব বেশি বন্ধু নাই, ব্যাপারটার অর্থ হচ্ছে এরকম। তখন আমরা কি করব? দেখো
হ্যাভ থেকে চাইলে আমি তো জানি হ্যাভেন্ট আইও করা যায়। এই হ্যাভেন্ট আই হচ্ছে ব্রিটিশ স্টাইল, আর চাইলে সরি হ্যাভেন্ট আই কেন দিলাম, দুঃখিত দুঃখিত দুঃখিত, এক্সট্রিমলি সরি, কথায় যে লিখা আসতেছিল না সেটার তালে ওইটা আমার আর খেয়াল নাই। বেসিকলি নট মেনি, তার মানে এখানে কি আমি চাইলে হ্যাভ আই দিতে পারি। হ্যাভ আই হচ্ছে ব্রিটিশ সিস্টেমে, অথবা আমরা চাইলে ডু আই দিতে পারি। ডু আই হচ্ছে আমেরিকান স্টাইলে হয়ে থাকে। সো ব্যাপারটা এরকম, বাট ফিউ এর জায়গায় এফ ইউ যদি থাকতো, যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তখন ব্যাপারটা ছিল কি, এমনিতে এফ ইউ মানে কিন্তু আবার হচ্ছে সাম, এফ ইউ কিন্তু নেগেটিভ না, অ্যাফার্মেটিভ, তখন ট্যাগ হতো হচ্ছে হ্যাভেন্ট আই কিংবা ডোন্ট আই, এই দুইটার যে কোনো একটা আমরা তখন লিখতে পারতাম। ঠিক আছে, ওকে। ফাল্গুনি, হ্যাভ নট আই ভেঙে লিখা যাবে না আপু, হ্যাঁ, হ্যাভেন্ট আই লিখতে হবে। ঠিক আছে। নাইম, হিমেল ভাইয়ের ওয়ান শট ক্লাস করেছো, ওয়ান্ডারফুল, ভেরি গুড। তাইলে তো ওকে, আসো। আচ্ছা, আর ওখানে আরেকটা জিনিস বাকি ছিল। আচ্ছা, এই যে আফিউ আ লিটল, আচ্ছা যে এক্সাম্পল অলরেডি দিয়ে ফেলেছি। আফিউ আ লিটল সবসময় পজিটিভ অর্থ প্রকাশ করে, হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে, তাই তাদের কোয়েশ্চেন আবার অবশ্যই নেগেটিভ হবে। সো এটা আমাদেরকে মাথায় রেখে তারপরে ট্যাগ করতে হবে, যে রঞ্জন হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, কিছু, সো এই জন্য হ্যাজেন্ট হি হলো। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমরা মাথায় রেখো, যে ফিউ অথবা এ ফিউ এইটা বসে কোথায়, ফিউ অথবা ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সামনে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা লিটল কিংবা এ লিটল চিন্তা করি, এটা বসবে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের সামনে। ঠিক আছে, সো এই তো। এবার দেখো তো মডাল ভার্ব আর সেমি মডাল ভার্ব, যতগুলো মডাল বা সেমি মডাল আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে। নর্মালি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই ধরনের যা আছে, যেটা থাকবে মডাল সেইটাকে নিয়েই আমার কি করতে হবে, ট্যাগ করে ফেলতে হবে। যেমন এখানে আছে উই শুড, তারপরে নেভার, নেভার দেখে বুঝতেছো নেগেটিভ, তাহলে শুডটাই জাস্ট চলে আসবে, শুড উই বসে যাবে, বাস শেষ, এখানে আর দ্বিতীয় কোনো কথা নাই। এরপরে দেখো টু হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, টু হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, যেটা বলেছি ব্রিটিশ স্টাইল অনুযায়ী ওই ভার্বটাই বসে, কিন্তু যদি আমেরিকান স্টাইল চিন্তা করি তাহলে ওই ভার্ব বসে না, ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হয়। কোন স্টাইল অনুযায়ী, আমেরিকান স্টাইল অনুযায়ী। তাহলে দেখো আই হ্যাভ লিটল ওয়াটার, আমার অল্প, আমার কাছে অল্প পানি আছে, বা আমার কাছে এখানে লিটল, লিটল তো কি নট মাচ, মানে খুব বেশি নয়, আমার কাছে পানি নেই বললেই চলে, তাহলে কি অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। তার মানে এখানে ব্রিটিশ স্টাইল অনুযায়ী হ্যাভ বসাইতে পারো, হ্যাভ আই, আর আমেরিকান স্টাইল অনুযায়ী ডু বসাইতে পারো, দুইটাই সঠিক হবে, কেউ কোনোটাতেই নম্বর কাটতে পারবে না। দেন দেখো বাক্যে যদি ইউজড টু থাকে, ঠিক আছে, ইউজড টু মানে পাস্টে আমি কোনো একটা কাজ অভ্যাস বশত করতাম, এই ইউজড টু দিয়ে বোঝায় হচ্ছে আসলে অতীতের অভ্যাস। সো ইউ ইউজ টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে, সরাসরি যে তুমি ফুটবল খেলতে, কি তাই না? তাহলে এই যে দেখো পাস্ট অভ্যাস, এটার ক্ষেত্রে সব সময় ট্যাগে কি বসবে, ডিডেন্ট বসবে। তাহলে ডিডেন্ট তো বসলো, সাথে ইউ ছিল সাবজেক্ট, ইউটা ইউই থেকে গেল, ডিডেন্ট ইউ আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেন লক্ষ্য করো হ্যাড বেটার থাকলে এটার ট্যাগ হ্যাডেন্ট হবে, উড রাদার থাকলে এটার ট্যাগ উডেন্ট হবে। মানে যে হ্যাড আমরা জানি হ্যাড অক্সিলারি, তাহলে হ্যাড থেকে হ্যাডেন্ট, আর উড অক্সিলারি, উড থেকে
উডেন্ট। এটা আমি গত ক্লাসেও দেখাইছিলাম। তারপর ওই যে বলছি না, যেহেতু আমাদের আসলে যতগুলো কাছাকাছি রুল হয় সব একসাথে রাখার চেষ্টা করেছি সেখান থেকে। তাহলে ইউ হ্যাড বেটার, তাহলে এই হ্যাড অনুযায়ী হ্যাডেন্ট বসলো, আর এখানে উড রাদার এখানকার উড অনুযায়ী এখানে উডেন্ট বসলো। বাস আমার ট্যাগ ডান। ঠিক আছে, ওকে। সার্ভার প্রবলেম হলে একটু চেঞ্জ করে নাও ভাইয়া, তাহলেই তো হয়ে যায়। নিডের যে কথাটা আসছিল, নিড নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, নিড নিয়ে কোয়েশ্চেন ছিল, লক্ষ্য করো। কে জানি ক্লাসের একদম শুরুতে প্রশ্ন করেছিল, ভাইয়া নিড কখন প্রিন্সিপাল ভার্ব হবে, কখন অক্সিলারি ভার্ব হবে? ব্যাপারটা আমি একটুখানি দেখাই তোমাদেরকে। দেখো, তোমরা সবসময় মাথায় রেখো, নিড যদি অ্যাফার্মেটিভ বাক্যে বসে তাহলে সে অবশ্যই আর অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে, এটা ছাড়া অন্য কিছুর কোনো সুযোগই নাই। আর নিড ভার্বটা যদি নেগেটিভ সেন্টেন্সে বসে তখন এটা মাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মানে নিডের পরেই যদি আসলে নট বসে। ঠিক আছে, ইনফ্যাক্ট নিড একা একা কখনো অক্সিলারি ভার্ব হতে পারে না। নিড অক্সিলারি হয় আসলে নিড নট এই অবস্থায় থাকলে, তখন এটা অক্সিলারি ভার্বের কাজ করে। লক্ষ্য করে দেখো, আমি যদি বলি এরকম একটা কথা, ধরো রাফিন আ লিটল মানে সাম, এক্স্যাক্টলি। অর্নি, অনেকে তো এন্ড কে দিতে নিষেধ করে দেয়, ঠিক বলেছো। অর্নিকে নিয়ে একটা এক্সাম্পল দিই। ধরো অর্নি লিখেছে বা অর্নিকে দিয়ে বলছে, অর্নি নিডস টু কি বলবো, আচ্ছা ধরো লিখলাম কালার হার হেয়ার। অর্নির তার চুলে কালার করার দরকার। অর্নি মাফ করে দিও বোন, আমি এমনি ফান করে লিখছি। অর্নি নিডস টু কালার হার হেয়ার, অর্নির উচিত তার চুলে রং করা। লক্ষ্য করে দেখো সবাই, তোমরা তো সেই আমার হাতে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব পড়েছিলা। তাহলে দেখো নিডস টু এখানে ফাইনাইট ভার্ব, আর টু কালার এটা তো একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। তো নন ফাইনাইট দিয়ে তো আর বাক্যে মানে ভার্ব গঠন সম্ভব না। তার মানে একটাই ভার্ব আছে, নিডস। নিডের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। আমরা জানি প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তার মানে নিডসটা এখানে অবশ্যই কি আমাদের কোন ভার্ব? ফাইনাইট ভার্ব তো বটেই, তার সাথে সাথে আবার কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এবার ধরো অর্নিকে নিয়ে এই সেম এক্সাম্পলটা আমরা নেগেটিভে যে লিখলাম, অর্নি নিড নট কালার হার হেয়ার। সো এই জায়গায় এসে কি ঘটলো দেখো, নিডের পরে নট আসছে। দেখো আমরা সব সময় নট কার পরে বসাই? অক্সিলারি ভার্বের পরে না, যেমন এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, কুড নট, ক্যান নট, শ্যাল নট, শুড নট, অক্সিলারির সাথে নট বসে। তাহলে নিডের সাথে নট যেহেতু বসতেছে, আর দেখো কালারের সামনে থেকে টু উঠে গেছে। কেন টু উঠে গেছে? কারণ কালারটাই এখানে কোন ভার্বে রূপান্তর হয়ে গেছে? কালারটাই এবার হয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে কালার যদি প্রিন্সিপাল ভার্ব হয়, একই বাক্যে তার দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকবে না। তাহলে নিড এখানে কি হয়ে গেছে? অক্সিলারি ভার্ব হয়ে গেছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি বাক্যে নিড নট না থাকে, শুধু নিড, নিডস অথবা নিডেড, সে যেই টেন্সেই থাকুক না কেন, কখনোই আমরা নিড নট নিডেন্ট হিসাবে কখনো ট্যাগ বসে না। নিডেন্ট ট্যাগ হিসাবে কখনোই বসে না। তাহলে নিড থাকলে ডোন্ট হবে, নিডস থাকলে ডাজেন্ট হবে, নিডেড থাকলে ডিডেন্ট হবে। লক্ষ্য করে দেখো, আই নিড সাম বুক, তাহলে নিড থেকে কি বললাম? ডোন্ট আই। she needs to buy a pen, তাহলে doesn't she। আর they needed past tense, তাই didn't they। এইটাই একদম স্পষ্ট, প্লেন এন্ড সিম্পল এক্সপ্লেনেশন। ঠিক আছে, আচ্ছা। আর যদি এমন হয়, দেখো ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এর পরে যদি নিড থাকে, তার মানে তো অলরেডি ডু, ডাজ, ডিড আছে, ওদেরকে দিয়ে ট্যাগ করব। কিন্তু বাক্যে যদি আমাদের মূল বাক্যে
নিড নট অলরেডি থাকে তখন আমরা ট্যাগ হিসেবে নিড বসাইতে পারবো, এছাড়া অন্য কোনো ক্ষেত্রেই না। যেমন ধরো আই ডোন্ট নিড, তাহলে ডোন্ট আছে, নিড পর্যন্ত আমরা যাব কেন? ডোন্ট নিজেই তো অক্সিলারি, তাহলে ডোন্ট থেকে হয়ে যাবে ডু। অলরেডি ডাজেন্ট আছে, তাহলে ডাজেন্ট থেকে হয়ে যাবে ডাজ। অলরেডি ডিডেন্ট আছে, তাহলে ডিডেন্ট থেকে হয়ে যাবে ডিড। এইখানে এসে দেখো বলেছে আই নিড নট বাই দ্য শার্ট, তাহলে নিড নট যেহেতু আছে তাই নিড নট থেকে হয়ে যাবে নিড, তারপরে হবে আই। যেমনটা অর্নি নিড নট কালার হার হেয়ার, এইখানে যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করতাম তখন কি হইতো? যেহেতু নিড নট আছে তাই সেটার পরিবর্তে আমরা আনতে পারতাম নিড শি। কি তার কি দরকার আছে? ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে, অনেকদিন পর তন্নিকে দেখলাম, ঠিক আছে, অলরাইট, ওয়ান্ডারফুল, ভেরি গুড এভরিওয়ান। আসো সামনে আগাই। ট্যাগ অফ কালেকটিভ নাউন খুব ইম্পর্টেন্ট। ট্যাগ অফ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ করতে পারি? পয়েন্ট হচ্ছে কালেকটিভ নাউন দুই রকম ভাবে কাজ করতে পারে, ঠিক আছে? কালেকটিভ নাউন দুই ভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ইউনিট হিসাবে, আবার কালেকটিভ নাউনের মধ্যে বিভেদ দেখা যেতে পারে। কালেকটিভ নাউনের মধ্যে কি হতে পারে? বিভেদ, মতবিরোধ, ভিন্ন মতের ভিন্নতা দেখা যেতে পারে। যদি এরকমটা হয় তখন কি হবে? সো সেটাই আমরা এখন দেখার চেষ্টা করতেছি। লক্ষ্য করো কালেকটিভ নাউনের যে সদস্যরা আছে, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনো, কালেকটিভ নাউনের যে সদস্যরা আছে তারা যদি সবাই মিলে একত্রিত অবস্থায় একমত থেকে, ধরো ব্যাপারটা অনেকটা এরকম, আমি এভাবে করে এক্সপ্লেইন করি। ধরো কথার কথা তন্নি, হ্যাঁ এভাবে হবে, অর্নি ডোন্ট তো হয় না, ডাজেন্ট, অর্নি ডাজেন্ট নিড টু কালার হার হেয়ার, এভাবেও করা যায়। তন্নি নিড নট কালার হার হেয়ার, এভাবেও করা যায়। পিউ আছে আজকে, বাহ। আফিফা ডেকেছো, কিছু বলো নাই, ওকে ঠিক আছে। নাইম, ন্যারেশনের বেসিক কলেজে নিয়ে যেতে হবে, ক্লাসটা রেকর্ড করে পোর্টালে দিলে যাদের দেখার ইচ্ছা তাদের সুবিধা হবে। ন্যারেশনের ক্লাস তোমাদের এইচএসসি তে যখন নিয়ে যাইতে হবে, তো তোমরা আগে এসএসসি শেষ করো। তোমাদের এসএসসি শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের এইচএসসির জন্য ফাউন্ডেশন ইংলিশ কোর্স বা ইংলিশ অ্যাডভান্সড কোর্স নামে আমরা কোর্স চালু করব, সেখানে ন্যারেশন সহ এইচএসসির ফুল সিলেবাসই কভার করে দিব। এখন এটা নিয়ে আপাতত দুশ্চিন্তা করো না, বাট তুমি যদি মনে করো একান্তই যে না ভাইয়া আমার তো শেষ, তাহলে ইউটিউবে গেলেই তুমি উদ্ভাসের কারো না কারো রেকর্ড করা ন্যারেশনের ক্লাস পাবা। সো সেখান থেকেও তুমি ন্যারেশনের বেসিক দেখে নিতে পারবা, ঠিক আছে? ধরো কথার কথা, এবার ফর এক্সাম্পল মাইশা আমাকে রিপোর্ট দিল, ঠিক আছে? মাইশা আমার কাছে আসলো, এসে রিপোর্ট দিল যে ভাইয়া একটা ভেজাল হয়েছে। কি ভেজাল? বলতেছে যে হচ্ছে কথার কথা দুইজনের কথা, একটা হচ্ছে ফাহমিদা আর একটা হচ্ছে বুশরা, ঠিক আছে? সো আমি এখন একটা সুন্দর তোমাদেরকে জুরির এক্সাম্পল দেই। ধরো এটা হচ্ছে সেই আমাদের মাইশা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মাইশা, তো মাইশা হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। আমি হচ্ছে মনের মাধুরী মিশায় ছবি আঁকবো এবার। তো মাইশা হচ্ছে ক্লাস ক্যাপ্টেন, তো ও এসে দুইজনের নামে বিচার দিছে। কার কার নামে? একটা হচ্ছে ফাহমিদার নামে, আরেকটা মনে করো কার নাম নিব, আচ্ছা আরেকটা হচ্ছে রাফিন আছে, রাফিনের নামে মনে করো, রাফিন বেশি ছোট হয়ে গেছে। সো ধরো এটা হচ্ছে আমাদের রাফিন, সো এটা হচ্ছে রাফিন। বিচার দিছে যে মাইশা বলতেছে স্যার ফাহমিদা আর রাফিন, ভাইয়া ফাহমিদা আর রাফিন হচ্ছে গ্যাঞ্জাম করছে, ঠিক আছে? এখন আমি পড়ছি মহা বিপদে, ফাহমিদাও বলে আমি কিছু করি নাই, রাফিনও বলে আমি কিছু করি নাই। এখন আমি বিচারক, আমার রায় যদি ভুল হয় তাহলে তো বিপদ, ঠিক আছে? তাহলে সেই বিপদ করার জন্য আমি তিনজনকে হচ্ছে
আমার জুরি বানাইলাম, ঠিক আছে, তিনজনকে আমার জুরি বানাইলাম। কাকে কাকে জুরি বানাবো? ধরো অনেকেই বলতেছে তাহলে তন্নি, আবৃত্তি, মুনাওয়ার, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে তন্নি, তারপরে এটা হচ্ছে আমাদের আবৃত্তি, আর ফাইনালি এটা হচ্ছে আমাদের মুনাভার। ওকে ফাইন। তাহলে এই তিনজন, এরা তিনজন মিলে কি? এরা তিনজন মিলে হচ্ছে আমাদের জুরি বোর্ড, বিচারক মন্ডলী, ঠিক আছে, জুরি বোর্ড। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা, মাইশা ক্লাস ক্যাপ্টেন, দোষী অর্থাৎ ঘাপলা করছে কারা কারা? ঘাপলা করছে এরা, ঠিক আছে, এরা হচ্ছে কালপ্রিট। ওরা হচ্ছে আমার জুরি বোর্ড। প্রধান বিচারককে? প্রধান বিচারক হচ্ছে আমি। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, আমি এদেরকে জুরি বোর্ড বানাইছি কেন? কারণ আমার যেন সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, মানে আমি যেন এমন করতে পারি যে এরা তিনজন যেন আমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করে যে না দোষ আসলে কার, ফাহমিদার দোষ নাকি রাফিনের দোষ। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, ধরো আমি সবার আগে মুনাওয়ারের কাছে জানতে চাইলাম, এই মুনাওয়ার বলতো কি ঘটনা ঘটছে, আসলে কার দোষ? এখন মুনাওয়ার বলতেছে ভাইয়া যত দোষ সব হচ্ছে ফাহমিদার, রাফিনের কোনো দোষ নাই, রাফিনকে হচ্ছে আপনি মাফ করে দেন, খালাস করে দেন, আর ওইদিকে ফাহমিদাকে ফাঁসিতে ঝুলায় দেন। আচ্ছা ঠিক আছে, ওর কথা আমি শুনলাম। আবৃত্তি এবার বলতেছে না ভাইয়া, না ভাইয়া, মুনাওয়ার যা বলতেছে ঠিক না, ফাহমিদার কোনো দোষ নাই, ফাহমিদা একদম নির্দোষ, নিষ্পাপ একটা বাচ্চা মেয়ে, রাফিনের সব দোষ, রাফিনকে হচ্ছে ফাঁসিতে ঝুলায় দেন, ফাহমিদাকে ছেড়ে দেন। ওকে, আমি তো আরো কনফিউজড হয়ে গেলাম। সবার লাস্টে এবার তন্নির কাছে গেছি, তন্নি বলে ভাই এত ঝামেলা করার কোনো দরকার নাই, আপনি দুইটারেই ঝুলায় দেন। তো এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে বিষয়টা, এখন দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি এদের তিনজনকে একত্রিত করে একটা জুরি বোর্ড বানাইলাম, আমার যেন কি হয়, সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সেখানে এরা তিনজন এখন ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, তারা আর কি কালেকটিভ নাউন আছে? অবশ্যই নাই। তার মানে এরা ভেঙে গেছে, এরা আর কালেকটিভ নাউন নাই। কিন্তু তারা তিনজন সবাই মিলে যদি আমাকে বলতো যে ভাইয়া এখানে দোষ আসলে এদের দুইজনের একজনেরও না, মূল কালপ্রিট হচ্ছে মাইশা, মাইশা ইচ্ছা করে ওদের নাম লিখছে, তিনজনই আমাকে একটা সিঙ্গেল সিদ্ধান্ত দিল যে ফাহমিদা বা রাফিন কেউ কোনো ঝামেলা করে নাই, ঝামেলা করছে মাইশা, সো মাইশা হচ্ছে দোষী। তখন কি তারা কালেকটিভলি একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত দিয়েছে, তার মানে তারা সিঙ্গুলার। এই ঘটনাটাই ঘটেছে। দেখো, দ্য জুরি গেভ ইটস ভার্ডিক্ট, জুরি এদের মানে একটা সিঙ্গেল, ভার্ডিক্ট মানে রায়। তাহলে এইখানে এটা দেখে আমি বুঝতেছি কি সিঙ্গুলার, তাই জন্য দেখো ডিডেন্ট ইট এটা ট্যাগ হয়েছে। আর নিচেরটার ক্ষেত্রে কি ঘটেছে দেখো, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড, এটা দেখে আমি বুঝতেছি কি এখানে প্লুরাল, তারা বিভক্ত ছিল, ওয়্যার দেখে বুঝতেছি প্লুরাল, বিভক্ত। তাহলে বিভক্ত যদি থাকে তাহলে ওয়্যার তো হলোই, সাথে কি বসলো প্রোনাউন দেখো ভাইয়ারা, দে। সো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। অথই সব দোষ আমার, আহারে সরি সরি, ঠিক আছে, আমরা তাইলে মোটামুটি বুঝছি। অলরাইট, এবার দেখো সামনে আগাই, কমন নাউনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেন্টেন্সে। কমন নাউন, কমন নাউন বলতে কি, বয়, গার্ল, ম্যান, ওম্যান, হ্যাঁ এই ধরনের কোনো কিছু, বার্ড যদি থাকে তখন আসলে কি দেখে ট্যাগ করতে হয়, ওই কমন নাউন সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, নাম্বার মানে কি, আসলে নাম্বার মানে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখবো। জেন্ডার, জেন্ডার বলতে আসলে তাদেরকে কি মেল আছে নাকি ফিমেল আছে, ম্যাসকুলিন নাকি ফেমিনিন, সেটা দেখে আমরা তারপরে ট্যাগ করব। যেমন এখানে দেখো, দ্য বয় স্কোরস আ গোল, তাহলে এখানে প্রথমত মেল মানে ম্যাসকুলিন জেন্ডার,
প্লাস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার জন্য ট্যাগে আসতেছে ডাজ, আর মেল জন্য আসতেছে হি, না হলে কি শি আসতো ফিমেল হলে। অন দা আদার হ্যান্ড নিচে দেখো গার্লস, গার্লস দেখে কি বুঝতেছি, এখানে হচ্ছে এটা ফিমেল প্লাস প্লুরাল, ফেমিনিন প্লাস প্লুরাল, তাইলে এই প্লুরালের জন্য আসলো হচ্ছে দে। আর যদি দা গার্ল থাকতো সিঙ্গুলার তাহলে ডিডেন্ট শি হয়ে যেত, তাই না? খুব সহজ জিনিসপত্র। তবে তবে যদি এই কমন নাউনটা যেটা আছে সেটা যদি কমন না হয়ে বাক্যে অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করে, ওই যে সেই নাউন পড়ানোর সময় তোমাদেরকে পড়াইছিলাম যে যদি কোন নাউন দ্বারা সেই নাউনকে না বুঝিয়ে সে নাউনের বৈশিষ্ট্য বোঝায়, যেমন কন্ট্রোল দ্য বিস্ট, তার মানে তোমার ভিতরের পশু নয়, পশুত্বকে নিয়ন্ত্রণ করো। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মা নয় বরং মাতৃত্ব জেগে উঠলো, তখন প্রোনাউন হিসেবে সব সময় ইট বসাইতে হবে। ইট ছাড়া আমরা কখনো দে নিতে পারবো না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল হবে না। তাহলে দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার, ঠিক আছে? তাহলে এই যে দ্য মাদার হ্যাজ, তো হ্যাজ থেকে হ্যাজেন্ট হচ্ছে, ঠিক আছে? আর এই দি মাদার দ্বারা মা নয় বরং কি বুঝিয়েছে দেখো, মাতৃত্ব, তার মানে আমরা বুঝতেছি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এখানে আমরা ইট বসিয়েছি, তাই না? তারপরে দ্য বিস্ট ইন হিম স্কেয়ার্ড আস অল, তার ভেতরের পশুত্ব আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে এই যে দেখো এই দ্য বিস্ট মানে হচ্ছে এখানে পশু নয় বরং পশুত্ব, তাহলে স্কেয়ার্ড থেকে ডিডেন্ট হলো আর প্রোনাউন হিসেবে ইট আসলো, ডিডেন্ট ইট। খুব ইজি না? হ্যাঁ, সব সময় প্রোনাউন হিসেবে ইট হয়। থ্যাংক ইউ। তন্নি, তোমাকে ক্রুয়েল বানায় দিছি। আচ্ছা, হয়, সমস্যা নাই, ইটস ফাইন, ওকে, অলরাইট। তারপরে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, দেখো তোমরা সবাই জানো যে দি প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন এটা আসলে কি হয় ভাইয়া, এটা সব সময় প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। যেমন দ্য রিচ, দ্য রিচ মানে সকল ধনী ব্যক্তি। দ্য অনেস্ট মানে কি, নর্মালি অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, কিন্তু দি অনেস্ট বলতেছি তার মানে সকল সৎ লোক তাদেরকে বোঝায়। তাহলে দেখো দি মডেস্ট তার মানে কি, যত ভদ্র মানুষেরা আছে পৃথিবীতে সবাইকে বুঝিয়েছে দ্য মডেস্ট। তাহলে একটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল জন্য কি হবে, ডাজেন্ট না হয়ে ডোন্ট হবে, আর প্লুরালের প্রোনাউন কি হয়, দে, তাই ডোন্ট দে। তারপরে দেখো দ্য রিচ সকল ধনীদেরকে বোঝাচ্ছে, শুড আছে, তাহলে শুড থেকে তো শুড হবে, সাথে প্রোনাউন হিসেবে কি বসে যাচ্ছে ভাইরা, দে বসে যাচ্ছে। সো দ্যাটস ইট। দেন ট্যাগ অফ কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট বলতে কি, বাক্যে যখন আমরা একাধিক সাবজেক্ট পাবো তখন কি ঘটনা ঘটবে, একটা না বরং একাধিক সাবজেক্ট। লক্ষ্য করো, একাধিক সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো দ্বারা যুক্ত থাকে তখন একদম এটা মুখস্থ, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে ট্যাগ বসাইতে হবে, ঠিক আছে? বলেছে দেখো হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে এখানে দেখো হি হচ্ছে সিঙ্গুলার, অন দ্য আদার হ্যান্ড হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখন কনফিউশন হইতেই পারে, ভাই আমি কি তাহলে এখন হি রাখবো না দে রাখবো? যেহেতু মাঝখানে কি আছে, এই দুইটার মাঝখানে চলে আসছে অ্যালং উইথ, এটাই আমাদেরকে বলতেছে অ্যালং উইথ, শুধু উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি থাকে তখন প্রথম যে সাবজেক্ট হয় অর্থাৎ এখানে হি, সেইটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে ওয়ন্ট হি, ঠিক আছে? সেম ভাবে নিচের বাক্যটা লক্ষ্য করে দেখো, বলেছে রিফাত সিঙ্গুলার টুগেদার উইথ হিজ ফেলোজ, ফেলোজ মানে সাথী, বন্ধু, তাহলে টুগেদার উইথ আছে, এখানেও কাকে ফলো করবে, রিফাতকে, তাই জন্য রিফাত অনুযায়ী হি বসবে আমার ট্যাগ কোয়েশ্চেনে সব সময়, অলওয়েজ। অন দ্য আদার হ্যান্ড যদি সাবজেক্ট দুইটা নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, নট ডট ডট বাট থাকে, সেই ক্ষেত্রে
দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ করতে হবে, দ্বিতীয় সাবজেক্ট। এটার ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট। দেখো বলেছি না আমি সবকিছু একসাথে রাখার চেষ্টা করেছি, সো সেটা লক্ষ্য করো। তাহলে দেখো নিদার হি নর হিজ ব্রাদার্স, তাহলে এখানে হি তো ভাইয়া সিঙ্গুলার, আর এইখানে ব্রাদার্স তো প্লুরাল, আবারও কনফিউশন। তাহলে আমি কোনটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করব? কিন্তু এখানেও যখন দুইটার মাঝখানে আমি দেখতে পারতেছি নর বা নিদার অর বা শুধু অর আছে, তখন আমি প্রথমটার দিকে তাকাবো না, যেটা পরে বা ভার্বের কাছে থাকবে। যেমন ব্রাদার্স প্লুরাল, এই জন্য এখানে ডিড এর সাথে দে বসে গেছে। সিমিলারলি দেখো ইদার হি অর হিজ ব্রাদার্স, তাহলে দেখো তো ব্রাদার্স প্লুরাল আর হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কাকে? ব্রাদার্স অনুযায়ী দেখো এখানে ডিডেন্ট দে বসে যাচ্ছে। ঠিক আছে, কুইজ আছে, অনেকগুলা কুইজ আছে, কি বলো? তারপরে এটা একটু কনফিউজিং, সবাই মনোযোগ দিয়ে তাকাও, সবাই খুব মনোযোগ দিয়ে তাকাও। ধরো মনি, এখন দেখো তো মনির সাথে হ্যাডও হতে পারে, মনির সাথে উডও তো বসতে পারে, পারে না? তাহলে আমরা জানি আমরা অনেক সময় কি করি, কন্ট্রাক্ট করে, ভার্বকে ছোট করে কন্ট্রাক্ট করে লিখি। আমি ধরো লিখলাম এরকম একটা কথা, মনি ডি, মনি ডি, তার মানে কি? এখানে কি মনি হ্যাড বসছে না মনি উড বসছে? কি বুঝবো? মনি ড্যাশ বা শি অ্যাপোস্ট্রফি ডি, আমি কি বুঝবো? শি উড নাকি শি হ্যাড? ব্যাপারটা অনেকটা এরকম, আমি এভাবে করে এক্সপ্লেইন। বাক্যে যখন আমরা একাধিক সাবজেক্ট পাবো তখন কি ঘটনা ঘটবে? একটা না, বরং একাধিক সাবজেক্ট। লক্ষ্য করো, একাধিক সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো দ্বারা যুক্ত থাকে, তখন একদম এটা মুখস্থ, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে ট্যাগ বসাইতে হবে। ঠিক আছে, বলেছে দেখো হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে এখানে দেখো হি, হি হচ্ছে সিঙ্গুলার, অন দ্য আদার হ্যান্ড হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখন কনফিউশন হইতেই পারে, ভাই আমি কি তাহলে এখন হি রাখবো না দে রাখবো? যেহেতু মাঝখানে কি আছে, এই দুইটার মাঝখানে চলে আসছে অ্যালং উইথ, এটাই আমাদেরকে বলতেছে অ্যালং উইথ, শুধু উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি থাকে তখন প্রথম যে সাবজেক্ট হয় অর্থাৎ এখানে হি, সেইটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে ওয়ান্ট হি। ঠিক আছে, সেম ভাবে নিচের বাক্যটা লক্ষ্য করে দেখো, বলেছে রিফাত সিঙ্গুলার টুগেদার উইথ হিজ ফেলোজ, ফেলোজ মানে সাথী, বন্ধু। তাহলে টুগেদার উইথ আছে, এখানেও কাকে ফলো করবে? রিফাতকে, তাই জন্য রিফাত অনুযায়ী হি বসবে আমার ট্যাগ কোয়েশ্চেনে সব সময়, অলওয়েজ। অন দ্য আদার হ্যান্ড, যদি সাবজেক্ট দুইটা নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, নট ডট ডট বাট থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ করতে হবে, দ্বিতীয় সাবজেক্ট। এটার ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট। দেখো বলেছি না আমি সবকিছু একসাথে রাখার চেষ্টা করেছি, সো সেটা লক্ষ্য করো। তাহলে দেখো নিদার হি নর হিজ ব্রাদার্স, তাহলে এখানে হি তো ভাইয়া সিঙ্গুলার, আর এইখানে ব্রাদার্স তো প্লুরাল, আবারও কনফিউশন। তাহলে আমি কোনটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করব? কিন্তু এখানেও যখন দুইটার মাঝখানে আমি দেখতে পারতেছি নর বা নিদার অর বা শুধু অর আছে, তখন আমি প্রথমটার দিকে তাকাবো না, যেটা পরে বা ভার্বের কাছে থাকবে। যেমন ব্রাদার্স প্লুরাল, এই জন্য এখানে ডিড এর সাথে দে বসে গেছে। সিমিলারলি দেখো ইদার হি অর হিজ ব্রাদার্স, তাহলে দেখো তো ব্রাদার্স প্লুরাল আর হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কাকে? ব্রাদার্স অনুযায়ী দেখো এখানে ডিডেন্ট দে বসে যাচ্ছে। ঠিক আছে, কুইজ আছে, অনেকগুলা কুইজ আছে, কি বলো? তারপরে এটা একটু কনফিউজিং, সবাই মনোযোগ দিয়ে তাকাও, সবাই খুব মনোযোগ দিয়ে তাকাও। ধরো মনি,
এখন দেখো তো মনির সাথে হ্যাডও হতে পারে, মনির সাথে উডও তো বসতে পারে, পারে না? তাহলে আমরা জানি আমরা অনেক সময় কি করি, কন্ট্রাক্ট করে ভার্বকে ছোট করে কন্ট্রাক্ট করে লিখি। আমি ধরো লিখলাম এরকম একটা কথা, মনি ডি, মনি ডি, তার মানে কি এখানে কি মনি হ্যাড বসছে না মনি উড বসছে, কি বুঝবো? মনি ড্যাশ বা শি অ্যাপোস্ট্রফি ডি, আমি কি বুঝবো শি উড নাকি শি হ্যাড? এখানে তাহলে কি দেখে সিদ্ধান্ত নিব? এখানে সিদ্ধান্ত নিব যদি হ্যাড থাকে তাহলে আসলে ভার্বের এক ফর্ম হবে, উড থাকলে তো ভার্বের এক ফর্ম হবে, তাই না? আমরা সব সময় জানি হ্যাড এর পরে কোন ভার্ব বসে, V3 বসে, আর উডের পরে কোন ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো তো আমরা যদি এখানে বাক্যটা এরকম ভাবে পাই যে মনি ডি ব্রেক দা গ্লাস, তাহলে সবাই তাকায় দেখো এইখানে মূলত ভার্ব হিসেবে কি আছে? ভার্ব হিসেবে আছে ব্রেক। ব্রেকটা কি ভার্বের V3 নাকি ভার্বের বেস ফর্ম? যেহেতু বেস ফর্ম তার মানে আমি বুঝতেছি এখানে হ্যাড নাই। এটাকে ভাঙলে আসলে কি পাচ্ছি? এটাকে ভাঙলে আমরা পাচ্ছি উড। তখন আমরা ট্যাগ করব কি দিয়ে? ট্যাগ করব হচ্ছে উডেন্ট শি, উডেন্ট দিয়ে করব। আর যদি দেয়া বাক্যটা আমার এমন হতো, ঠিক আছে, ধরো পিউ ডি ব্রোকেন দা গ্লাস, তখন যে ঘটনাটা ঘটতো দেখো এখানে আমরা পিউডি এর পরে দেখতেছি ব্রোকেন, ব্রোকেন হচ্ছে V3, তার মানে এইখানে অ্যাপোস্ট্রফি ডি কে ভাঙলে আমরা বুঝতেছি এখানে আছে হচ্ছে হ্যাড, তাই হ্যাড থেকে তখন আমরা এখানে করব হচ্ছে হ্যাড এন্ড শি। লক্ষ্য করে দেখো এই ঘটনাটাই ঘটেছে। আউড মিট ইউ, মিট দেখে বুঝতেছি ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে আসলে কি আছে? উড আছে, তার মানে এখানে উডেন্ট আই। আর নিচেরটায় যখন হচ্ছে তখন আই এরপরে মেট, মেট দেখে বুঝতেছি V3, তার মানে এখানে আছে আসলে হ্যাড, এই জন্য ট্যাগের এখানেও হ্যাড এন্ড বসছে। সিম্পল, প্রিটি সিম্পল, জানা থাকলেই পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে মেহেদি, এই হ্যাড এন্ড পিউ প্রোনাউন দিয়ে কি কখনো ট্যাগ কোয়েশ্চেন হয় পাগলা? প্রোনাউন চলে আসবে তো, ঠিক আছে। ট্যাগ অফ কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, ট্যাগ অফ কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আমরা সবাই এটা খুব ভালো করে জানি, কমপ্লেক্স বাক্য যদি হয়, আমি তোমাদেরকে টেক্সট পড়ানোর সময় পড়িয়েছি খুব ভালোভাবে, দেন চেঞ্জিং সেন্টেন্সের ওখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়িয়েছি সেখানেও পড়িয়েছি। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে কমপক্ষে, আমাদের দুই ধরনের ক্লজ থাকে, একটা হয় প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া আপুরা একদম ঠোঁটস্থ মুখস্থ ঝাড়া মুখস্থ রাখবা, কমপ্লেক্স বাক্যে সব সময় প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হয়। প্রিন্সিপাল ক্লজ কে ফলো করে, প্রিন্সিপাল ক্লজ এখন যেখানে খুশি সেখানে থাকুক, কোনো সমস্যা নাই। লক্ষ্য করে দেখো, আমরা ধরো এই বাক্যটাকে একটু ভেঙে পরের পৃষ্ঠায় আবার দেখি। when we went there he met us, এই বাক্যটাকে আমি দুই ভাবে লিখব। ধরো 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 আমরা এবার হচ্ছে অরণ্যয়া, বাবা নাম লিখতেই তো ভয় লাগে, অরণ্য ধরে নিলাম আমি, অরণ্য, অরণ্যয়া হিন্দি দিয়ে উচ্চারণ করলে অরণ্যয়া হয়ে যাবে। সো
আরণ্যা যখন সেখানে গেছে বা এরকম কিছু একটা, তাহলে ধরো আমি বললাম আরণ্যা met me when I went there, এটা একটা ট্যাগ। আবার আমি বললাম when I went there, এবার when দিয়ে শুরু করলাম। ফাতেমা, এবার বলবো যে ফাতেমা met me। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট চেনা আমি হাতে ধরে শিখাইছি। বলছিলাম কি বলতো, ক্লজ মার্কার বা কনজাংশন যুক্ত যে ক্লজটা সেটা হয় হচ্ছে সাবঅর্ডিনেট, অন্যটা প্রিন্সিপাল। তাহলে when যুক্ত ক্লজটাই হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সিম্পল, সাবঅর্ডিনেট যেখানেই থাকুক সেটা দিয়ে ট্যাগ হবে না, ট্যাগ হবে কাকে দিয়ে? প্রিন্সিপালকে দিয়ে। তাহলে এই যে অরণ্য মেট মি, তাহলে অরণ্য তুমি ভাইয়া নাকি আপু আমি তো জানি না, ভাইয়া নাকি আপু সেটা আমি জানি না। রাহি ভাইয়া রে, আমি বলি মেহজাবিন, আমি একটা কথা বলি, আমি তোমাদের সবার নাম নিয়ে এক্সাম্পল দিব, এটা আমার খুব অক্সিলারি নাই, তাই এখানেও কি হবে? ডিডেন্ট হি বা ডিডেন্ট শি। এখন অরণ্য হি শি সে যায় সেটাই, এইখানেও কি হবে? ডিডেন্ট শি হবে, কোনো অসুবিধা নাই। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে এটা। অন দ্য আদার হ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে সব সময় কি হবে? দ্বিতীয় ক্লজ দেখে ট্যাগ হবে, ঠিক আছে? ওকে, দ্বিতীয় ক্লজ দেখে ট্যাগ হবে। এখানে আর কোনো মানে এখানে দ্বিতীয় কোনো কিছু আসবেই না, ঠিক আছে? সব সময় দ্বিতীয় ক্লজ, ঠিক আছে? একদম 100% দ্বিতীয় ক্লজ ছাড়া আর কোনো কিছু হবে না। ফর এক্সাম্পল ধরো আমরা এবার কম্পাউন্ডে গেলাম, ধরো বললাম I did not take her name and Mehzabin got hurt, আমি তার নাম নেই না এবং মেহজাবিন কি হইলো? মন খারাপ করলো। এখানে অ্যান্ডও থাকতে পারতো বা এখানে ফরও থাকতে পারতো, অ্যান্ড বা ফর দুইটাই হইতে পারে। ফর তো তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে বসে, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স তার মানে কি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমি তাহলে কোনটা দিয়ে করব? সব সময় মধ্যে রাখবো, বলছি কি দ্বিতীয় ক্লজ। তাহলে মেহজাবিন গট হার্ট, তাহলে এইখানে কি হবে? ডিডন্ট শি, ঠিক আছে? এবার বাক্যটাকে ঘুরাই দিয়ে যদি লিখতাম জাস্ট একই জিনিস, যে মেহজাবিন গট হার্ট ফর I did not take her name. মেহজাবিন মনে কষ্ট পেয়েছে কারণ আমি তার নাম নেই নাই। ইন দিস কেস দেখো ফর কনজাংশনের পরে দ্বিতীয় ক্লজ কি? এবার আই ডিড নট, তাহলে আই ডিড নট কে যখন আমি ট্যাগ করব তখন হয়ে যাবে ডিড আই, ঠিক আছে? মাথায় রেখো কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্সের কাহিনীটা কিন্তু এইখানে, ঠিক আছে? ওকে, আমি তোমাদেরকে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে ওয়ন্ট ইউ, উইল ইউ, কুড ইউ, ক্যান ইউ, কান্ট ইউ সবকিছু হইতে পারে। তবে একটা ছোট্ট জিনিস বলে দেই, মডার্ন গ্রামার অনুযায়ী যদি আমরা চিন্তা করি, উইল ইউ
সব ক্ষেত্রে সঠিক। মানে আমরা যখনই, এটা অবশ্যই ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। সো ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় কি উইল ইউ দিলেই হয়ে যাবে, বাট এখানে উইল ইউ ছাড়া আর অনেক কিছুই হতে পারে। আর যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয়, আমরা সবাই জানি শ্যাল উই হয়, ঠিক আছে, শ্যাল উই হয়। আর লেটের পরে হিম থাকলেও এটা তো আবার অন্য রেগুলার ইম্পারেটিভ বাক্য হয়ে গেল, তখন আবার দেখো এই যে উইল ইউ, উইল ইউটাই অধিক গ্রহণযোগ্য, উইল ইউটাই কারেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি বলেছিলাম না তোমাদেরকে নরমালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো ট্যাগ হয় না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে হলে এটাকে আগে অ্যাফার্মেটিভে রূপান্তর করে নিতে হবে। যেমন হু ডেয়ার্স টু ডিসওবে দ্য ল, এটাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করে নিতে হবে আগে, তারপরে ট্যাগ করতে হবে। হু ডেয়ার্স টু ডিসওবে দ্য ল, এটার অ্যাফার্মেটিভ কি হবে? এটার অ্যাফার্মেটিভ হবে হচ্ছে নোবডি dares to disobey the law। এইবার এই বাক্যের ট্যাগ কি হবে বলো? nobody dares to disobey the law, কেউ করে না। তাহলে ডেয়ারটা এখানে প্রিন্সিপাল ভার্ব, তার মানে আমার অক্সিলারি লাগবে, তাইলে অক্সিলারি হিসাবে আসবে ডু। নোবডি যেহেতু আছে না বোধক, তাহলে আর নট আসবে না, ডু। আর আমি এর আগের ক্লাসে পড়িয়েছিলাম নোবডি, সামবডি, এনিবডি এগুলা থাকলে দে হয়, তাহলে কি আসবে? ডু দে। এইটার সাথে যেহেতু ডু দে হয়, এই ডু দেটাই তাহলে আমার ওই ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রেও ট্যাগ একই হবে। মানে আগে অ্যাফার্মেটিভে রূপান্তর করব, তারপরে যে সেটাকে আমি অ্যাফার্মেটিভ বলতেছি কেন, অ্যাসার্টিভ। আসলে অ্যাফার্মেটিভ বললে আবার সবাই ভাববা হ্যাঁ বোধক, মূলত হ্যাঁ বা না বোধক যেটাই হোক, মানে অ্যাসার্টিভে রূপান্তর করে নিতে হবে, তারপরে যে জিনিসটাকে আসলে ট্যাগ করতে হবে। একই রকম ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও ঘটনা সেম। এক্সক্লেমেটরিরও সরাসরি কোনো ট্যাগ হয় না। হাউ বিউটিফুল শি ইজ, এইটাকে আগে কিসে রূপান্তর করে নিতে হবে? অ্যাসার্টিভে। তার মানে অ্যাসার্টিভ করলে কি হবে? শি ইজ ভেরি বিউটিফুল, তাই না? শি ইজ ভেরি বিউটিফুল। তাহলে এটার ট্যাগ কি হয়? এটার ট্যাগ হয় হচ্ছে ইজেন্ট শি। তাহলে এই ইজেন্ট শিটাই ট্যাগ হিসাবে ওই এক্সক্লেমেটরির ট্যাগেও যে বসে যাবে। অলরাইট, ওকে, এবার আসো প্রোনাউন। আমি প্রোনাউন দেখিয়েছি তোমাদেরকে এর আগে। আল্লাহ, গড, ক্রিয়েটর, এই ক্ষেত্রে হি এর এইচ কি হয়? ক্যাপিটাল হয়, ঠিক আছে, সহজ হিসাব। আরেকটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট রুল হচ্ছে, দেখো আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড, এই শব্দগুলোকে সব সময় ফেমিনিন জেন্ডার চিন্তা করা হয়, তাই এদের পরিবর্তে তুমি ইট আনতে পারবা না, এদের পরিবর্তে শি আনতে হবে। ট্যাগ কোয়েশ্চেনে এদের প্রোনাউন হিসেবে কি বসাইতে হবে? শি। যেমন দ্য টাইটানিক, এটা কি কিসের নাম? তোমরা সবাই জানো জাহাজের নাম, শিপ, তাই এখানে দেখো ডিডেন্ট শি। তারপরে বাংলাদেশ কিসের নাম? কান্ট্রি বা মাদারল্যান্ড, তাহলে কান্ট্রির মাদারল্যান্ডের ক্ষেত্রে কি আসতেছে? শি। প্রোনাউন হিসেবে তোমার হচ্ছে কি বলে এটাকে? শি আনতে হচ্ছে, ঠিক আছে। এখানে ওইটা নাই, তাই না? আচ্ছা, আমি কয়েকটা লিখে দেই যেটা সব সময় ম্যাসকুলিন জেন্ডার ধরা হয়, যেমন ডেথ, লাভ, থান্ডার, দেন হচ্ছে অ্যাঙ্গার, হিংস্রতা, এরকম যেগুলো আছে এগুলা সব সময় কি ম্যাসকুলিন জেন্ডার ধরা হয়, তাই এদের ট্যাগ সব সময় প্রোনাউন কি আসে? হি দিয়ে করতে হয়। যেমন আমরা যদি বলি ডেথ পুট হিজ icy hands on her mother,
মৃত্যু, তার মায়ের উপরে তার শীতল হাত রাখলো, তার মানে তার মা মৃত্যুবরণ করলো। সো আলটিমেটলি এইখানে যে ঘটনা ঘটেছে দেখো, ডেথ হিংস্রতা প্রতীক, তাই এটাকে কি ম্যাসকুলিন চিন্তা করা হবে, তাই জন্য এখানে কি পুট পাস্ট টেন্সে আছে, সো ডিডেন্ট হি সরাসরি হয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। তারপরে দেখো নিদার অফ দ্য গার্লস বয়েজ ফ্রেন্ডস, মানে নিদার দিয়ে যদি শুরু হয় তাহলে প্রোনাউন হিসেবে কি আসবে, দে আসবে। আর ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কারণ নিদার হচ্ছে একটা না বোধক প্রোনাউন। হ্যাঁ, তবে উল্টা ভাবে নিদারের জায়গায় যদি ইদার থাকে তখন ওই দে আসবে, ঠিক আছে, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, কারণ ইদার হচ্ছে একটা অ্যাফার্মেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এখন দেখো তাহলে কি আসতেছে, যে নিদার অফ দ্য স্টুডেন্টস, তাহলে নিদার আছে, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ডোন্ট আর হবে না, ডু হবে, আর দে অ্যাজ ইউজুয়াল বসবে। অন দ্য আদার হ্যান্ড যখন আমার কাছে ইদার আছে তখন ট্যাগটা নেগেটিভ, কিন্তু প্রোনাউন হিসেবে যে দে ছিল দেই থেকে যাবে, এখানে ওই জিনিসটা আর এখানে চেঞ্জ হবে না। দেন কখনো কখনো ক্লজ বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ক্লজ আবার সাবজেক্ট হয় কেমনে, সো মোস্ট অফ দ্য কেসেস এখানে যে ব্যাপারটা ঘটবে এটা নাউন ক্লজ হয় সাধারণত। পুরো একটা ক্লজ, ক্লজের পরেই তুমি সরাসরি ভার্ব পাবা। দেখো এই যে মেবি, ক্লজ কি মনে আছে আশা করি, ক্লজ হচ্ছে বেসিক্যালি অ্যাট লিস্ট ক্লজের ভিতরে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে, অতিরিক্ত অংশ নাও থাকতে পারে। সো দেখো হোয়াট হি সেইজ, হোয়াট কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, সেইজ হচ্ছে ভার্ব, তাহলে হোয়াট হি সেইজ সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে হোয়াট হি সেইজ কমপ্লেক্স সেন্টেন্সের আমার যেই সাবঅর্ডিনেট ক্লজ সেটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তাহলে হোয়াট হি সেইজ মে বি ট্রু। তার মানে এই হোয়াট কে আসলে হোয়াট হি সেইজ এই পুরাটাকে চাইলে আমরা কি করতে পারি, চাইলে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি না, হোয়াট হি সেইজ মে বি ট্রু। আবার আমি চাইলে এটাও বলতে পারি ইট মে বি ট্রু। তাহলে তোমরা জাস্ট চিন্তা করবে এখানে আসলে কি আছে, ইট, কোন একটা কিছু হচ্ছে সত্য, সেই সত্যটা কি, এটা ইটও হতে পারে, এটা হোয়াট হি সেইজ মানে সে যা বলতেছে এটা হচ্ছে সত্য। তাহলে এটাকে যেহেতু ইট দ্বারা করা যায়, অক্সিলারি মে আছে, তুমি মে বসায় দাও, মে থেকে মেন্ট, আর এটার পরিবর্তে ইট। একই রকম ভাবে নিচেরটা দেখো, that he follows the rule, sorry আরো আছে, that he follows the rule of the law contents us, মানে আমাদেরকে শান্তি দেয়, আমাদেরকে একটা ভালো লাগা কাজ করে। তাহলে that he follows the rule of law, সে যে ল ফলো করে এটা আমাদেরকে শান্তি দেয়, এটা আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। তাহলে এইটাকেও কি আমি চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারি না, ইট কন্টেন্টস আস, এই বিষয়টা আমাদেরকে শান্তি দেয়, তাহলে সেই জায়গা থেকে ডাজেন্ট তারপরে প্রোনাউন হিসেবে ইট বসে যাচ্ছে। একটা পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে মাথায় রেখো, যদি কখনো ওয়ান থাকে বাক্যে প্রোনাউন হিসেবে, তাহলে এর ট্যাগে ওয়ানই বসবে, ওয়ানের পরিবর্তে অন্য কিছু আসে না। যেমন ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস, ট্যাগের অক্সিলারি ভার্ব তুমি ক্যান থেকে কান্ট, শুড থাকলে শুডেন্ট, যা থাকবে সেটা আনতেছো, কিন্তু পরে প্রোনাউনের জায়গায় তোমাকে ওয়ানই বসাইতে হবে, ওয়ান ছাড়া আর কোনো কিছু এখানে বসানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো নিশিপ একটা অবজেক্ট হলেও ভাইয়া কিছু কিছু জিনিস আমরা জানি, অবজেক্ট হোক বা যাই হোক, এটাকে গ্রামারিয়ানরা কোনো কারণে সব সময় ম্যাসকুলিন সব সময় ফেমিনিন এভাবে চিন্তা করছে, তাই আমাদের কিছু করার নাই। জিরান্ড তোমরা সবাই জানো, ভার্ব প্লাস আইএনজি, নাউনের কাজ করলে সেটাকে জিরান্ড বলে। সো এখানে দেখো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এরা সব সময় জিরান্ড সব সময় আসলে সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, যেহেতু সিঙ্গুলার অর্থ প্রকাশ করে তাই এটার ট্যাগ সব সময় ইট হবে। সো সুইমিং ইজ থেকে ইজেন্ট, তারপরে ইট, ইজেন্ট ইট। আসো কুইজ গুলা দাও তো। There has not been a great response to the sale. There has not been a great response to the sale. কি বলেছিলাম তোমাদেরকে, একটা জিনিস যে দেয়ার যদি সাবজেক্টের জায়গায় থাকে তাইলে ওইটা যখন আমার ট্যাগে চলে যাচ্ছে দেয়ারটা দেয়ারই থেকে যায়। দেয়ার থেকে যদি আমরা জানি এই বাক্যের সাবজেক্ট এ গ্রেট রেসপন্স, কিন্তু এ গ্রেট রেসপন্স কখনো আমার ট্যাগে আসবে না, ট্যাগে দেয়ার ছিল দেয়ারই থাকবে। তাহলে যদি তাই হয় চলো দেখি কুইজ লাগাই, তোমরা অ্যান্সার লাগাও।
ঠিক আছে, ইয়েস কারেক্ট। প্যারা হইলো, মেনে নিতে হবে রে ভাইয়া। সো হ্যাজ নট আছে, হ্যাজ নট এর ট্যাগ হবে অক্সিলারিতে হ্যাজ, দেয়ার দেয়ারই থেকে যাবে। অপশন ডি উড বি দ্য কারেক্ট আনসার। লিডার বোর্ড দেখে ফেলি। ফাহমিদা, আরিশ, শাফিন, নাবিল, নুহা উইথ কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। কোনটায় সঠিক ট্যাগ কোয়েশ্চেন আছে? এখানে বলেছে ইউ ডিড নট অ্যাটেন্ড ইউ, আর এটা ট্যাগ হয়েছে ডিড ইউ। এখানে বলেছে হি ওয়ার্কস হার্ড, হি, তারপরে আবার আসছে কি ডাজ। এখানে হি, তারপরে ইজ, এখানে আসছে ডাজ। এখানে ডিড নট, এখানেও ডিডেন্ট। তাইলে সবকিছু কম্পেয়ার করে কোনটা সঠিক হইতে পারে? আশা করি চিন্তা করে ফেলছো, পোল দিছি, অ্যান্সার করো। এখানে কিন্তু দুইটা উত্তর হতে পারে, বাট আমি বলেছিলাম মডার্ন গ্রামার অনুযায়ী একটা অধিক গ্রহণযোগ্য। তাহলে মডার্ন গ্রামার অনুযায়ী যেটা গ্রহণযোগ্য সেটাকেই আমরা অধিক গ্রহণযোগ্য ধরে নিয়ে অ্যান্সার দাগানোর চেষ্টা করব, দেখি। ঠিক আছে, কারণ টেক আ সিট এটাও ইম্পারেটিভ, টেক আ সিট এটাও ইম্পারেটিভ। ইম্পারেটিভে উইল ইউ, ওয়ন্ট ইউ, কান্ট ইউ, ক্যান ইউ সবই আসলে কারেক্ট হয়, কিন্তু দুইটা সঠিক হওয়ার পরেও আমরা অধিক গ্রহণযোগ্য হিসেবে উইল ইউটাকে সঠিক অ্যান্সার নিয়েছিলাম। তাই অপশন এ ধরে লিডার বোর্ড যদি দেখি,